বিয়ের আসরে ৩ বার কবুল বলেই উঠে চলে গেল শুদ্ধ ভাইয়া। বধূবেশে ঘরে বসে আছি, তবে বাইরের কোলাহলে বেশ বুঝতে পারছি আমি যে কি ঘটেছে। আমার চারপাশে বসে থাকা কাজিনগুলো কেউ কেউ সবটা বুঝে কথা ঘোরাতে ব্যস্ত, কেউ বা না বুঝে ওর মুখ চাওয়াচাওয়ি করছে। মেজমা রুমে ঢুকেই মরা কান্নার স্বরে বলল, ইনসু রে, শুদ্ধ চলে গেছে রে। স্বাভাবিকভাবেই শক্ত হয়ে বসে রইলাম। রুমের বাকি সবাই অবাক হওয়ার পর্ব শেষ করে বলাবলি করতে লাগল। আমার দুর্ভাগ্য, পোড়াকপাল এইসব সবটা কানে আসলেই কিছুই মনে হল না আমার। কিছুক্ষণ পরই সেজোকাকু এসে মেজমাকে বললেন, এভাবে বলছেন কেন ভাবি? শুদ্ধ বিয়ের আসর থেকে চলে গেছে, পৃথিবী থেকে না। আর ওর দায়িত্ব করেই বেরিয়ে গেছে। কবুল বলা শেষেই বেরিয়েছে। দায়িত্ব কতটা সহজ শোনায় এই শব্দটা। এই সবটার মান রাখতেই হুজুর এসে কবুল বলতে বলার সাথে সাথেই গড়গড় করে বলে দিয়ে নিজের তকদিরকে স্বীকার করে নিলাম। আজ থেকে আমি শুদ্ধ ভাইয়ার মতো একটা জঘন্য লোকের বউ। আর এসবটা আমার আব্বুর স্বেচ্ছায় হয়েছে। দায়িত্ব পালন করেছি আমি তার প্রতি। নিজের জীবনটাকে ওই ঘৃণ্য মানুষটার সাথে জড়িয়ে। অবশ্য আমার দিক থেকে যতটা সম্ভব বিয়েটা ভাঙার চেষ্টা করেছিলাম আমি। বয়োজ্যেষ্ঠ দিদুনকে বলেছিলাম আব্বুকে বোঝাতে, দরজা লক করে ভয়ও দেখিয়েছিলাম, কষ্ট পাচ্ছি তাও বুঝিয়েছি, বিয়েতে অমত আমার তাও বুঝিয়েছি। কিছুতেই মন গলেনি আব্বুর। বিদায়ের সময় আমাকে বাসার বাইরে ফুল দিয়ে সাজানো একটা গাড়ির সামনে দাঁড় করানো হল। ছোট বোন এসে ইরাম জড়িয়ে ধরে কাঁদতে লাগল। ওকে জড়িয়ে ধরে শান্ত গলায় বললাম, দোয়া রইল তোর জন্য ইরু। তোর কপালটা যেন আমার মতো না হয়। আমি যেখানেই থাকি না কেন সবসময় দোয়া করে যাব তোর জন্য। ভালো থাকিস বোন। এক পলক সবার দিকে তাকালাম। আমি বাদে বাকি সবার চোখে অশ্রু। যেমনটা হয় মৃত ব্যক্তিকে খাটিয়ায় করে কবর দিতে নিয়ে যাওয়ার সময়। মৃত্যু তো আমার হয়েই গেছে। আব্বু ইচ্ছা করেই দুনিয়াতেই জাহান্নামে আমার নিবাস ঠিক করে দিয়েছেন। তার দিকে তাকিয়ে দেখলাম শব্দ না করে পাথরের মতো দাঁড়িয়ে কাঁদছেন উনি। এগিয়ে গিয়ে বললাম, আপনার কথাকে কোনোদিন অগ্রাহ্য করিনি। আজও করলাম না। হয়তো যা ভালো মনে করেছেন সেটা ভেবেই সিদ্ধান্ত নিয়েছেন আমার জন্য। চোখ বন্ধ করে সবটা মেনে নিলাম। আফসোস একটাই, আপনার এমন সিদ্ধান্তের কারণটা জানলাম না। আশা করি এবার আপনি খুশি হয়েছেন, আপনার খুশিতেই আমি খুশি। তাই আমিও খুশি আজ, এ জীবনে আর আপনার কোনো কথা রাখতে পারবে না এই ইনসিয়া। কারণ জীবন বলে ওর আর কিছু নেই। আজকে আপনার একটা সিদ্ধান্তে ওর মৃত্যু হয়েছে। আসছি। না না, ভুল বললাম। চললাম। ভালো থাকবেন। আব্বু হুহু করে কেঁদে দিলেন। হাত বাড়িয়ে হয়তো বুকে টেনে নিতে যাচ্ছিলেন আমাকে। সে সুযোগ দেইনি আমি। সরে এসেছিলাম। আম্মু দম মেরে বসে বসে আছে। তারও চোখের পানি অবাধে ঝরছে, কিন্তু চেহারা থমকে আছে। বরমনি বারবার করে আম্মুকে জোরে জোরে কাদার জন্য ধাক্কাচ্ছে। কিন্তু আম্মু ওভাবেই আছে। চোখ সরিয়ে পিছন ফিরে সাজানো গাড়িটার দিকে তাকালাম। সেজোকাকু আব্বুর হাত মুঠো করে বললেন, ভাইরে, তোর মেয়েকে আমি রাজকন্যা করে রাখব। কোনো কমতি রাখব না ওর, তুই দেখিস। সব ঠিক হয়ে যাবে। তুই যা করলি তা বিফলে যাবে না। খুব তাড়াতাড়ি সবটা ঠিক হয়ে যাবে দেখিস। গাড়ির লুকিং গ্লাসে দু ভাইয়ের মহামিলনের দৃশ্য দেখে তাচ্ছিলের হাসি ছাড়া আর কি বেরোল না ভিতর থেকে। আব্বু সেজোকাকুকে জড়িয়ে ধরে কাঁদছেন। ঘাড় ঘুরিয়ে গাড়িতে লাগানো একটা গোলাপ ছুঁয়ে দিলাম। জীবনে কি গ্রহণ করলাম আমি? এটা কি আদৌ গোলাপের কোমলতা, নাকি তার কণ্টকের আঘাত? এসব হওয়াটা কি খুব জরুরি ছিল? কি দোষ ছিল আমার? আমি কেন, বা আমার জন্য শুদ্ধ ভাইয়াই কেন? ইনসু, ভেতরে ওঠো। সেজোকাকু গাড়ির দরজাটা খুলে দিলেন। তার দিকে তাকিয়ে চুপচাপ ভেতরে উঠে বসলাম। ওপাশের জানালা দিয়ে ফুপাতো বোন জিনাত আপু মুখ বাড়িয়ে বলল, ইনসু, আমি আসতে চাই তোর সাথে। যে জাহান্নামে আমি যাচ্ছি তা নিতান্তই আমার ভাগ্যের দোষ। তুমি কেন তাতে জড়াবে? এসো না। কিন্তু ইনসু, চেঁচিয়ে বলায় জিনাত আপু কিছুটা ঘাবড়ে গেল। মুখে হাত দিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, নিজের খেয়াল রাখিস ইনসু। গাড়ি ছেড়ে দিল। সবাই আরও জোরে কাঁদছে। গাড়ির জানালার কাজ তুলে দিলাম আমি। শক্ত হয়ে বসে রইলাম। নিজের অবস্থা নিয়ে নিজের উপরই হাসি আসছিল আমার। 4 দিন আগে বের হওয়া মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম সারির মেডিকেলে চান্স হয়ে গিয়েছিল আমার।
সাদা এপ্রন, স্থেটোস্কোপ, মেডিকেল করিডোরে বারবার রাউন্ড দেওয়ার স্বপ্নগুলো সবে বাস্তবের রং পেতে চলেছিল আমার। ঠিক সেই মুহূর্তে শুদ্ধ ভাইয়া আমার জীবনটা শেষ করে দিলেন। অবশ্য ওনাকে সম্পূর্ণ দোষ দেওয়া চলে না। আমার নিজের আব্বুই এসবের মূল। সবটা দিয়ে আমি তার ইচ্ছা পূরণের সদা প্রস্তুত ছিলাম। তারই দাম এভাবে দিতে হলো আজ আমাকে। বড়লোক বাবার টাকায় বিগড়ে যাওয়া সন্তান হিসেবে খ্যাত লোকটা আজ থেকে আমার বর। শুদ্ধ ভাইয়াকে নিয়ে এ 3 বছরে কোনো ভালো কথা কারো মুখে শুনিনি। তার আগে অবশ্য সবটা উল্টোই ছিল। কিন্তু জানি না কি হয়েছিল, এ 3 বছরে শুনেছি তো শুধুই তার অপকর্মের কথা। নিজের খামখেয়ালিমতো চলা, টাকা উড়ানো, সিগারেট খাওয়া, ড্রিঙ্ক করা, এমনকি জেলফেরত আসামি হিসেবে এ পরিবারের কাজিন সমাজ চেনে ওনাকে। আমিও তেমনটাই জানি। তাই সবার মতো প্রচণ্ড ঘৃণা তার প্রতি আমার। কিন্তু এই মানুষটাই এভাবে আমার জীবনে জড়িয়ে যাবে কোনোদিনও ভাবিনি। হুট করে 2 দিন আগে কাকু বাসায় চলে আসে। পরদিন সকালেই জানতে পারি একদিন পরই আমার সাথে নাকি শুদ্ধ ভাইয়ার বিয়ে, কারণ জিজ্ঞাসা করলেই আব্বু বলেছেন তার সিদ্ধান্ত এটাই বড় কারণ। কিন্তু উনি নিজেও 2 দিন আগ অবধি শুদ্ধ ভাইয়াকে পছন্দ করতেন না। কি এমন হয়ে গেল যে সেজকাকু বাসায় আসাতেই তার ধ্যানধারণার পরিবর্তন হল? সারাদিন দরজা লক করে রুমে বসে কেঁদেছি। সবাই অনেক ডাকাডাকি করেছিল। খুলিনি দরজা। বিয়েটা যখন আব্বুর সিদ্ধান্ত তবে সেটা হবেই, কেঁদে কেঁদে নিজেকে সান্ত্বনা দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না আমার। সন্ধ্যায় জিনাত আপুর গলা শুনলাম। এই মেয়েটাই একমাত্র বোঝে আমাকে। আজ তো আম্মু আব্বুর চিন্তায় আমাকে সান্ত্বনা দিতে ভুলে গেছে। আব্বু হার্ট পেশেন্ট। কোনো দিক সামলাবে তা হয়তো বুঝে উঠতে পারছে না আম্মু। জিনাত আপুর কোলে মাথা রেখে কাঁদলে আরেকটু শান্তি পাব, এমনটা ভেবে যেই না দরজা খুলেছি, কেউ একজন ঝড়ের বেগে রুমে ঢুকে দরজার সাথে চেপে ধরল আমাকে। এক হাতে মুখ চেপে ধরে আরেক হাতে আমার কনুইর উপরে ধরে দরজার সাথে আটকে রেখেছে আমাকে। চোখ তুলে তাকাতেই ভয় বিস্ময় দুটোই কাজ করতে লাগল। শুদ্ধ ভাইয়া। 3 বছর আগে যখন এ বাসায় এসেছিলেন উনি, চেহারায় এক অন্যরকম স্নিগ্ধতা দেখেছিলাম। কেন জানি না তাকে বরাবরই ভয় করত আমার অন্যান্য ভাইবোনদের চেয়ে। হয়তো উনি বাসায় কম আসতেন তাই। কখনো বাঁকা হেসে তাকিয়েছেন আমার দিকে, কখনো বা কথা বলার চেষ্টা করেছেন আমার সাথে, কিন্তু আমিই ভয়ে কথা বলতাম না। পালিয়ে পালিয়ে চলতাম তার থেকে, তার চোখ এড়িয়ে। কিন্তু আজকের পরিস্থিতি, কাল নাকি এই মানুষটার সাথেই আমার বিয়ে, চোখ দুটো লাল, চোখের নিচে কালো দাগ। চেহারাতেও বিষণ্ণতা। চোয়াল রাগে শক্ত করে রেখেছেন উনি। অতিরিক্ত ফর্সা চেহারায় একরাশ রাগ কোনো অংশে লেগে থাকা ক্লান্তিকে ছাপিয়ে গেছে। অফ হোয়াইট শার্টটার বুকে বগলে ঘেমে ভিজে আছে কিছুটা। হাতা কনুই অবধি ফোল্ড করে রেখেছেন। মানুষটা বেশ লম্বা বলে ঝুঁকে দাঁড়িয়ে আছে আমার দিকে। কপালের চুলগুলো নড়ছে। শুদ্ধ ভাইয়া দাঁতে দাঁত চেপে বললেন, কোনো সাহসে তুই সারাদিন দরজা লাগিয়ে রেখেছিলি? চমকে উঠলাম আমি। এই মানুষটা এর আগেও কথা বলার চেষ্টা করেছে আমার সাথে। তুই করেই। কিন্তু আজকের কথায় এত অধিকারবোধ কেন? আমি শুধু নড়াচড়া করে নিজেকে ছাড়ানোর চেষ্টায় ছিলাম। ভয় পাই ওনাকে। তার উপর এতটা কাছে দাঁড়িয়েছেন উনি, যে দম বন্ধকর পরিস্থিতি হয়েছে আমার জন্য। উনি আমাকে ঝাঁকিয়ে বললেন, দরজা লাগিয়েছিস কেন? কথা বলতেই দিচ্ছেন না, মুখ আটকে রেখেছেন, আবার প্রশ্ন করে চলেছেন। শুধু নড়াচড়া করা ছাড়া করার কিছুই নেই আমার। উনি আরও কাছে এসে দাঁত কিরমিরিয়ে বললেন, কথা বল ড্যামিট, এই রাস্তা কিভাবে এসেছি আমি জানি। খবরদার আর রাগ বাড়াবি না আমার, বল দরজা লাগিয়েছিস কেন? অবাক হলাম। আমার জন্য এতটা হাইপার হবার কি আছে? উনি এভাবে ঢাকা থেকে রাজশাহী এসেছেন আমার জন্য? না, এসব ভাবাও মানায় না আমাকে। জানি না কোথা থেকে সাহসের সঞ্চার হল, তার হাত এক ঝটকায় মুখ থেকে সরিয়ে দিয়ে ধাক্কা লাগালাম তার বুকে। কিছুটা পিছিয়ে নিজেকে সামলে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলেন আমার দিকে। তার চাউনি দেখে ভয়ে কাঁপছি আমি। তবুও একটা শুকনো ঢোক গিলে বললাম, আমার ইচ্ছা, আপনি কোনো সাহসে ছুঁয়েছেন আমাকে? রুমে ঢোকার সাহস হলো কি করে আপনার? শুদ্ধ ভাইয়ার চাউনির পরিবর্তন হল। রাগী চেহারায় নমনীয়তা চলে এলো হঠাৎই। ধূপ করে বিছানায় পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে পড়লেন উনি। মাথার চুলগুলো টেনে পিছনে ঠেলে দিয়ে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিলেন। আমি শুধু চেয়ে দেখছি ওনার কাজ। বোঝার চেষ্টা করছি এরপর কি করবেন উনি। চোখ খুলে মেঝের দিকে তাকিয়ে উনি বললেন, বাসায় কি হয়েছে বল।
কি হয়েছে? আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আপনারা সবাই মিলে খেলছেন আমাকে নিয়ে। তেরা কথা ছাড়, রাইট নাও সোজাভাবে বল, এ বাসায় কে তোকে কি বলেছে? রাগ হলো আমার। লোকটা সব জেনেও এভাবে প্রশ্ন করছে কেন? কিছুটা রাগ প্রকাশ করার প্রয়োজন আমারও আছে। নইলে শ্বাস আটকে মারা যাব আমি। বললাম, নাটক করছেন? জানেন না সে জোকাকু কি বলে চলেছেন? জানেন না আমার আব্বুকে তিনি অহেতুক কোনো ভয় দেখিয়ে কথা আদায় করিয়েছেন? জানেন না কাল আমার আর আপনার জীবনে বিয়ে নামক ছেলেখেলা ঘটতে চলেছে? জানেন না আপনার মতো মানুষের সাথে জড়িয়ে কাল আমার জীবনটা নষ্ট হতে চলেছে? এতগুলো কথা একদমে বলে তার আতকে ওঠা রিয়াকশনে নিজেও কিছুটা পিছিয়ে গেলাম। উনি এমনভাবে তাকালেন আমার দিকে যেন কিছু জানেনই না। তারপর নিচুদিক তাকিয়ে বিড়বিড়িয়ে বললেন, যা ভেবেছিলাম তাই হলো। এরা আমাকে। কান পেতে শোনার চেষ্টায় ছিলাম। উনি নিচুদিক তাকিয়ে শান্ত গলায় বললেন, কাল তুই কবুল বলবি না। বিস্মিত না হয়ে পারলাম না। আকাশ থেকে পড়া অবাক হওয়া যাকে বলে। কোনো কারণে আমার মনে একটা ভ্রম ছিল। ভেবেছিলাম হয়তো উনি বিয়েটাতে রাজি। কেন ভেবেছিলাম তা নিজেও জানি না। কিন্তু উনি তো আমাকে কবুল বলতে মানা করছেন। তার মানে উনি চান না এই বিয়ে হোক। শুদ্ধ ভাইয়া এবার আমার দিকে তাকিয়ে ধমকে বললেন, শুনিসনি কি বলেছি? তুই কাল কবুল বলবি না। বল বল যে ঠিক আছে, কবুল বলবো না আমি। বল। মাথা নিচু করে ধীর গলায় বললাম, বলার সুযোগ থাকলে আজই বলে দিতাম। কিন্তু আমি নিরুপায়। আব্বু অসুস্থ। ওনাকে এখন কোনো বিষয় নিয়ে। শুদ্ধ ভাইয়া তেরে এলেন আমার দিকে। হাত বাড়িয়েও তা নিজের মাথায় নিয়ে চুলগুলো টানতে টানতে বললেন, যার যা হয় হোক, তোকে বিয়ে করব না আমি। এই বিয়ে হবে না। এবার আমি তার চোখে চোখ রেখে শক্ত গলায় বললাম, তাহলে কাকুকে বলছেন না কেন? আপনি কেন মানা করছেন না? বলে দিন বিয়ে করবেন না। আপনারও ইচ্ছে পূরণ হবে, আমিও বেঁচে যাব। শুদ্ধ ভাইয়া আবারও রাগ নিয়ে তাকালেন আমার দিকে। দুপা এগোলেন উনি। আমি দম আটকে পিছিয়ে আবারও দরজায় লেগে গেছি। রাগে ওনার কপালের রগগুলো দেখা যাচ্ছে। ওভাবেই রেগে আঙুল উঁচিয়ে বললেন, আমি কিচ্ছু শুনতে চাই না। কান খুলে শুনে রাখ। তুই কাল বিয়ের আসরে থাকবি না। কোনো বিয়ে টিয়ে হবে না কাল আমার আর তোর। শুদ্ধ ভাইয়ার পায়ের কাছে বসে গেলাম। পা ধরতে গেলেই উনি পিছিয়ে গেলেন। ভ্রুকুচকে তাকিয়ে আছেন আমার দিকে। চোখের জল আটকে না রেখে কাঁদতে কাঁদতে বললাম, প্লিজ শুদ্ধ ভাইয়া, আমিও চাই না এই বিয়ে হোক। আমার সামনে স্বপ্নপূরণের সময়। বিয়েতে জড়াতে চাই না আমি এখন। আপনি মানুষটা কেমন তা জেনে আপনার সাথে তো নয়। এইটুকু দয়া করুন। কাকুকে বলুন এই বিয়ে আটকাতে। আব্বুকে মানা করতে পারব না। উনি অসুস্থ। প্লিজ বিয়েটা আটকান। প্লিজ। শুদ্ধ ভাইয়া মলিন দৃষ্টিতে তাকালেন আমার দিকে। বললেন, কান্না থামা। চোখ মুছে উঠে দাঁড়ালাম। উনি বললেন, আমার মতো কাউকে জীবনে জড়াতে হবে না তোকে। কোথাও পালিয়ে যা, নয়তো আজকের মধ্যে ছেলে জুটিয়ে তাকে বিয়ে করে নে। আমি সব রকমের সাহায্য করব তোকে। রাগটা আবারও চারা দিতে উঠল মাথায়। এগুলোর কোনোটাই আমার পক্ষে সম্ভব না। এগুলো করলেও আব্বু কষ্ট পাবেন। এই বিয়ে আটকানোর একমাত্র উপায় কাকুর মানা করা। শুদ্ধ ভাইয়া নিজেও বুঝতে পারছেন এটা। তবুও এসব বলছেন উনি। জোরে শ্বাস ফেলতে ফেলতে বললাম, এগুলোর কোনোটাই সম্ভব না আমার পক্ষে। কেন বুঝছেন না আপনি? আপনি কাকুকে বলুন না যাতে। পারব না। কেন? তোকে বলবো না। বিয়েটা হবে না কাল। তুই বোবা হয়ে যা, যাতে কবুল না বলতে পারিস। নয়তো আঙুলে ব্যান্ডেজ করা, যাতে রেজিস্ট্রিতে সাইন না করতে পারিস। যা করার কর, কিন্তু কাল বিয়েটা যেন না হয়। কাল বিয়েটা যেন না হয়, বুঝেছিস? আব্বুর মান সম্মানের বিষয়, নইলে উপায় থাকলে সুইসাইডই। কথা শেষ করার আগেই শুদ্ধ ভাইয়া গলা চেপে ধরলেন আমার। আমার মুখের উপর মুখ এনে বললেন, ডোন্ট ইউ ডেয়ার। আগুন লাগিয়ে দেব এই শেহনাজ মঞ্জিলে, শেষ করে দেব সব। শ্বাস আটকে আসছিল আমার। শুদ্ধ ভাইয়া আমাকে ছেড়ে দিলেন। খুব খুব করে কাশি শুরু হয়ে গেছে। উনি পানির গ্লাস এগিয়ে দিয়ে কড়া গলায় বললেন, এইটা শেষ কর। আর বিয়ে ভাঙার জন্য জেট বিমানের চেয়েও দ্রুত মাথা চালা। কাল বিয়ে হবে না মানে হবে না। দ্যাটস ফাইনাল।
শেষের দুটো লাইন উনি এতটাই জোরে বলেছেন যে চমকে উঠলাম আমি। কথাগুলো বলেই দরজা খুলে বেরিয়ে গেলেন উনি। জিনাত আপু ভেতরে আসার আগেই আবারও দরজা লাগিয়ে হুহু করে কান্না শুরু করে দিলাম। এই তো ভাগ্য, যার সাথে বিয়ে সে মানুষটা কতটা খারাপ। নিজ চোখে দেখে নিলাম 3 বছর পর। গায়ে হাত তুলেছে সে আমার। সে মানুষটা অবশ্য চায়ও না বিয়েটা হোক। আমার পড়াশোনা, স্বপ্ন, জীবনের কোনো পথে এগোচ্ছি আমি। গাড়ি ব্রেক কষতেই বর্তমানে ফিরলাম। কেউ একজন দরজা খুলে মিষ্টি আওয়াজে বলল, এসো ভাবি, বাইরে এসো। নিজেকে স্বাভাবিক করে বেরিয়ে এলাম। অনেকগুলোই মানুষ এ বাসায়। কিছু চেনা মুখ, বেশিরভাগই অচেনা। হয়তো সেজমার বাবা বাসার লোকজন। সেজমা হুইল চেয়ার নিয়ে সামনেই। সেজকাকু কাঁধ ধরে এগিয়ে আনল আমাকে। পাশ থেকে এক মহিলা বলে উঠল, কি গো নতুন বউ, সেজমা উরফ শাশুড়িমাকে সালাম করো। এগিয়ে গিয়ে সেজমাকে সালাম দিলাম। আরেকজন মহিলা বলল, ওমা, পায়ে হাত দিয়ে সালাম করার দিনকাল কি চলে গেল নাকি? এ যুগের সম্মান প্রদর্শন বুঝি না বাপু। কিছু না বলে চুপ থাকলাম। ওনারা ওনাদের মতো বলাবলিতে ব্যস্ত। সেজমা বলল, একমাত্র আল্লাহ তায়ালা ব্যতীত আর কারো সামনে মাথানত করতে নেই। তোমরা ইসলামের মূল কথা ভুললেও আমার বোমা ভোলেনি। আয় ইনসু, ভিতরে আয়। ওনারা চুপ হয়ে গেলেন। সেজকাকু মুচকি হাসলেন শুধু। ওখানে আরও কিছু নিয়মকানুন করা হল। অবশ্য কিছুই টের পাইনি। শুধু যা বলেছে চুপচাপ করে গেছি। পাশে থেকে একটা মেয়ে আমাকে ধরে বলল, চলো ভাবি, ঘরে চলো। আমি হলাম তোমার নন্দিনী। নিজের ননদ তো নেই তোমার। আমি শুদ্ধ ভাইয়ার মামাতো বোন। মাহিয়া। মাহি বলে সবাই। চলো, তোমাকে তোমার ঘরে পৌঁছে দিচ্ছি। ঘর? আমার ঘর? আদৌ কি ঘর? হ্যাঁ, শুধু ঘরই। ইট পাথরে বানানো একটা ঘর, আর সে ঘরে একটা খারাপ মানুষের বসবাস। আজ থেকে ওখানে থাকতে হবে আমাকে। এজন্য শুধুই ঘর, সবটা ঠিক থাকলে হয়তো ওটা সংসার হতো। সে ঘরে কি অপেক্ষা করছে আমার জন্য তা ভেবেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আমার 2 জন ফুপাতো ভাই, একটা চাচাতো ভাই, 2টো চাচাতো বোনসহ সেজমার বাবা বাসার বেশ কয়েকজন ছেলেমেয়ে আমাকে নিয়ে একটা ঘরের সামনে এসে দাঁড়াল। চাচাতো বোন তাপসি দরজায় নক করে বলল, শুদ্ধ, দরজা খোল। ইনসু ভেতরে যাবে। ওকে নিয়ে এসেছি আমরা। কোনো আওয়াজ নেই। এক বড় ভাই আবারও নক করল দরজায়। বলল, দরজা খোল শুদ্ধ, নতুন বউ এভাবে বাইরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আমি আছি আমার দুনিয়ায়। নিচেদিক তাকিয়ে সবটা ভাবছিলাম। কি থেকে কি হয়ে গেল, ওদের কথা আর কানে যায়নি। মাহি গলা উঁচিয়ে বলে উঠল, ইনসিয়া ভাবির মাথা ঘুরতেছে। কতটা ধকল গেছে। ফ্রেশ হওয়া জরুরি। ওর দিকে তাকালাম। এ কথা একবারও বলিনি আমি। ভেতর থেকে আওয়াজ এলো, মাহি, সবাইকে যেতে বল। সবাই শব্দহীন হেসে চলে গেল। মাহি একবার আমাকে জড়িয়ে ধরে দৌড় লাগাল। কিছু না বুঝে থম মেরে ওর চলে যাওয়াটা দেখছিলাম। হঠাৎই দরজা খোলার শব্দে সামনে তাকানোর আগেই হেঁচকা টানে শুদ্ধ ভাইয়া ভেতরে ঢুকিয়ে দুম করে দরজা লাগিয়ে দিলেন। ঘরটাতে চোখ বুলিয়ে দেখতেই বুকটা ধক করে উঠল আমার।